ট্রেনে চেপে একা একা দূরের পথে যাত্রা করা এমনিতেই বেশ রোমাঞ্চকর, আর তার সাথে যদি আবার যোগ হয় অদ্ভুতুরে অভিজ্ঞতা, তাহলে কেমন হয়। কখনো কখনো সহযাত্রীর সাথে আলাপটা খুব একটা সুখের হয় না। এমন কিছু ছোট বড় অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে, কিন্তু লেখক শ্রী কিশোর ঘোষালের গল্পে সহযাত্রী ঠিক কোন গন্তব্যে পৌঁছলেন, আসুন শুনে নিই আমাদের আজকের গল্প সহযাত্রী। বিশালাক্ষীপুর পার হয়ে ট্রেনটা আচমকা ব্রেক মেরে থমকে গেল। তার লোহার হাতে পায়ে এমন আওয়াজ উঠল আমার পিলে চমকে যাওয়ার জোগাড়। তার কারণও আছে। একে তো আমি যে কামরায় বসে আছি সেটায় একজন লোকও নেই। কামরার জানলা দিয়ে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এমন অন্ধকার। তার উপর কি হলো কে জানে, আচমকা ব্রেক মারতেই কামরার ভেতরের লাইটগুলো ঝপ করে নিভে গেল একসঙ্গে। অথচ হাওড়া থেকে এই ট্রেনে যখন উঠেছিলাম কামরায় পা রাখার জায়গা ছিল না, এত ভিড়। নানা বয়সের লোকজনের কথাবার্তায় কামরা গম গম করছিল। তার উপর ছিল ভেন্ডারদের ডাকাডাকি। সেসব হইচই হট্টগোল একটু একটু করে কমতে লাগলো। ব্যান্ডেলে এসে বসার সিট পেয়ে গেলাম, তাও জানলার ধারে। তারপর থেকে ট্রেন যতই ছুটছিল আর থামছিল, লোক কমছিল ততই। বিশালাক্ষীপুরে ট্রেন দাঁড়াতে পুরো কামরা খালি। একলা আমি বসে রইলাম জানলার ধারে কনুইয়ের ভর দিয়ে, গালে হাত রেখে। আমার গন্তব্য হাবিবগঞ্জ। এই ট্রেন ওই অবধিই যাবে। আজ রাত্রে সেখানেই দাঁড়িয়ে থাকবে, কাল ভোরে আবার রওনা হবে হাওড়ার দিকে। ট্রেনটা হাওড়া থেকেই ছেড়েছিল মিনিট 20 লেটে। সত্যি বলতে লেট না হলে আমি ট্রেনটা ধরতেই পারতাম না। তখন অনেকে বলেছিল এটুকু লেট, ব্যান্ডেলের পরে মেকআপ করে নেবে, কিন্তু সে আর হয়নি। উল্টে লেট বাড়তে বাড়তে এখন প্রায় 1.5 ঘন্টা। ঠিকঠাক চললে এতক্ষণে আমার পিসিমণির বাড়ি পৌঁছে জল পেঁয়াজ মুড়ি চা খেয়ে IPL দেখার কথা। সে তো হলোই না, বরং যা অবস্থা তাতে কতক্ষণে পৌঁছবো সেটাই এখন দেখার। মোবাইলের পর্দায় দেখলাম এখনই বাজছে 8:30। বিশালাক্ষীপুর থেকে হাবিবগঞ্জ 8 ঘন্টার পথ। পিসিমণি নিশ্চয়ই চিন্তা করছেন। ফোনে যে বলে দেব তারও উপায় নেই। বেশ অনেকক্ষণ ধরেই ফোনে নেটওয়ার্ক আসছে না। ফোনে চার্জের অবস্থাও সুবিধার নয়। জ্বালিয়ে রাখতে ভরসা হচ্ছে না, কে জানে পরে যদি দরকার হয়। আমি যাকে বলে ভীতু টাইপের ছেলে তা কিন্তু মোটেই নয়, কিন্তু অন্ধকার কামরায় একলা। অন্ধকার যে এত ঘন থকথকে কাদার মতো হয় আগে কোনোদিন বুঝিনি। হাত নাড়লেও চটচটে অন্ধকার লেগে যাচ্ছিল হাতে। আচ্ছা, জামা কাপড়েও কি অন্ধকারের দাগ লাগে? কে জানে, আলো এলে বোঝা যাবে। বেশ অস্বস্তি হচ্ছিল। একজন কথা বলার মতো লোক থাকলে এতটা খারাপ লাগতো না। আর কি আশ্চর্য, চিন্তাটা আসা মাত্রই একজন ভদ্রলোক লাইন থেকে ট্রেনের কামরায় উঠতে উঠতে বললেন, সেদিন তোমায় দেখেছিলেন ভোরবেলায়। বললেন না, গুনগুন করে গাইছিলেন। আমি মোবাইলের পর্দাটা অন করতে নীলচে আলোর আভায় দেখলাম ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পরা মাঝবয়সী এক ভদ্রলোক। আমার হাতে আলোর আভা দেখে আমার দিকেই এগিয়ে এলেন। আমার সামনের সিটে বসতে বসতে বললেন, বলি কদ্দূর? হাবিবগঞ্জ। আমারও তাই যাওয়ার কথা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আরো অনেক দূর। তা হাবিবগঞ্জে কাদের বাড়ি? আমি আমার পিসে মশাইয়ের নাম বললাম। একবারই চিনতে পারলেন। বললেন, ছক্কা। ছক্কা আপনার কে হয়?
আমার পিসেমশাইয়ের ডাক নাম ছকু। ওর বন্ধুরা শুনেছি ছক্কা বলেও ডাকেন, তবে ভালো নাম শরদিন্দু স্বর। আমার ছোট পিসেমশাই। তাই বুঝি? তাহলে তো তুমি অনেকটাই ছোট। খামোখা আপনি আজ্ঞে করছি কেন? অন্ধকারে ভালো বুঝতেই পারা যাচ্ছে না ছাই। তা কি করা হয়? আগে এই হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি। ও, তার মানে নতুন ডানা গজাচ্ছে? কথাটার মানে বুঝলাম না, চুপ করে রইলাম। এখন হয়েছে হায়ার সেকেন্ডারি, আমাদের সময় ছিল ম্যাট্রিক। ম্যাট্রিক দিয়েই আমাদের মনে হতো বেশ বড় সড়ো হয়ে গেছি, উড়তে শুরু করতাম। একা একা কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে এখান ওখান আসা যাওয়া শুরু করে দিতাম। বাবা মার কাছে আর ভালো লাগতো না। কথাটা খারাপ বলেননি, নতুন ডানা গজানোর কথাটা ভালোই লাগলো। কলকাতায় ফিরে বন্ধুদের মধ্যে কথাটা চাউর করতে হবে। তা হে ছোকরা, তোমার নামটা কি যেন বললে? আগে বলিনি তো। বলনি কেন? বলনি কেন? চট করে বলে ফেলো দেখি। আগে ভূয়সী ভর, আমার দাদু রেখেছিলেন নামটা। বাহ বাহ, বেশ নাম। কিন্তু আমি তো জিজ্ঞাসা করিনি নামটা কে রেখেছিলেন, সেটা বললে কেন? আগে আমার নাম বললেই সবাই জিজ্ঞাসা করে, তাই আজকাল নিজে থেকেই বলে দিই। হা হা করে হেসে উঠলেন ভদ্রলোক, তারপর বললেন, আমার নাম বিশাল, বিশাল চক্রবর্তী। এই নামটা আমি নিজেই রেখেছি। আমি অবাক হয়ে তার ঝাপসা চেহারার দিকে তাকিয়ে রইলাম। নিজেই নিজের নাম রাখা যায় নাকি? ভদ্রলোক হয়তো আমার মনের কথাটা বুঝতে পেরে বললেন, ঠাকুরদা আমার নাম রেখেছিলেন হরিপদ চক্রবর্তী। নামটা আমার মোটেই পছন্দ হয়নি, তাই আইএ পরীক্ষার আগে শিয়ালদা কোর্টে এফিডেভিট করে হয়ে গেলাম বিশাল। বাবার পয়সায় খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়েছিলাম। এত দ্বারা সর্বসাধারণকে জানানো যাইতেছে অদ্য হইতে আমি হরিপদ চক্রবর্তী শিয়ালদা কোর্টের এফিডেভিট বলে শ্রী বিশাল চক্রবর্তী হইলাম। বিশালবাবুর কথায় মনে পড়ল, এমন বিজ্ঞাপন খবরের কাগজে দেখেছি বটে। আমি শ্রীযুক্ত গণারাম অদ্য হইতে শ্রীযুক্ত অর্কপ্রভ হইলাম। ছক্কা মানে তোমার ছোট পিসে মশাই খেলাধুলায় খুব তুখোর ছিল, জানো কি? ফুটবল হোক কিংবা ক্রিকেট, স্কুল টিম হোক বা কলেজ টিম, ছক্কা ছাড়া টিমই হতো না। আমরা যেবার ম্যাট্রিক দিলাম, ছক্কা তখন বোধহয় 6-এ কিংবা 5-এ পড়ে। সেবার আমাদের স্কুল এই মহকুমায় চ্যাম্পিয়ন হয়েছিল। কার জন্য জানো? তোমার পিসেমশাই ছক্কার জন্য। ওইটুকুনি ছোড়া নিজেদের বক্স থেকে বল নিয়ে একা একা গোল দিয়ে এলো অপোনেন্টকে। এক আধবার নয়, 3 বার। সে বছর ছক্কাই হাইয়েস্ট গোল গেটার হয়েছিল। সেই থেকেই আলাপ, বুঝেছ? পরে আমি যখন কলেজে আটকে পড়লাম, ছক্কা আমাদের কলেজেই এলো। একসঙ্গে 3 বছর খেলেছি। তারপরও গ্র্যাজুয়েট হয়ে চাকরি পেয়ে গেল, আর আমিও লেখাপড়া ছেড়ে দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হয়ে গেলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, না, এই লেখাপড়া ছেড়ে দিলেন কেন? বিশালবাবু খুব রেগে গেলেন, ধমক দিয়ে বললেন, আমার সামনে ওইসব আজে বাজে কথা একদম বলবে না। গুরুজনের সঙ্গে ইয়ার কি হচ্ছে? আমি গুম হয়ে বসে রইলাম। ঝাঁজ চলে কি এমন কথা বললাম কে জানে। আমি মোবাইল টিপে সময় দেখলাম, 8:58। ট্রেনটা যেভাবে থমকে আছে, চলবে কি চলবে না বোঝাই যাচ্ছে না। হঠাৎ বাইরে থেকে মুখের ওপর কেউ টর্চ মারল।
জিজ্ঞাসা করলো, খোকা একলা নাকি? কোথায় যাওয়ার হবে? হাবিব বললি নাকি? খোকা বলাতে আমার একটু রাগ হলো, কিন্তু ওর থেকে কিছু যদি জানতে পারা যায় তাই বললাম, হ্যাঁ কাকু, কিন্তু ট্রেনের কি হলো, কখন ছাড়বে? ভদ্রলোক হনহনিয়ে সামনের দিকে যেতে যেতে বললেন, একটু দেরি হবে। আমি হতাশ হয়ে আবার কামরার ভেতরে মুখ ঘোরালাম। দেখলাম ভদ্রলোক আমার দিকেই তাকিয়ে আছেন। আমার সঙ্গে চোখাচোখি হতেই বললেন, মানে তোমাকে তখন ওরকম বকাবকি করাটা আমার ঠিক হয়নি। আর তোমার দোষটা কি? ছেলে মানুষ, তুমি অত শত কি করে জানবে? হ্যাঁ, তবে একটা কথা বলি, কিছু মনে করো না। হে, তোমার মাথাটি তেমন সরেস নয়, নিরেট। তোমাকে বললাম, তোমার পিসেমশাই যখন ক্লাস 6-এ পড়ে তখন আমি ম্যাট্রিক দিয়েছি। তারপরে বললাম, কলেজে তোমার পিসেমশাইয়ের সঙ্গে খেলেছি, তাতেও বুঝতে পারলে না? আইএ পড়ার সময় এবং কলেজে পড়তেও বেশ কয়েকবার গাড্ডু খেয়েছিলাম। তোমার পিসেমশাই এক চান্সে সব পরীক্ষায় পাস করে গেল, আমি সেবারও পারলাম না। বলি, আমার কি লজ্জা জ্ঞান থাকতে নেই? একবার না পারিলে দেখো 100বার। কবি বলেছেন বলেই কি আমাকে 100 বার চেষ্টা করতে হবে? আমি ঠিক কি উত্তর দেব না বুঝে বললাম, আগে আগে তা তো বটেই। একটা কথা জেনে রেখো, জীবনে সবকিছু হয় না। যাদের লেখাপড়া হয় তাদের লেখাপড়াই হয়, আর কিছু হয় না। এই আমাকেই দেখো না, লেখাপড়া ব্যাপারটা তেমন সুবিধে করতে না পারলেও কি করিনি জীবনে। এই যে তুমি জানালায় কনুই রেখে বসে আছো, আগে হলে তোমার একটা লাইফ ইন্স্যুরেন্স আমি করিয়েই ছাড়তাম। তার মানে? আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম। ধরো ওই জানালার লোহার শাটারটা ঝপাং করে পড়লো তোমার কনুইতে, কিংবা ধরো হঠাৎ ঝোড়ো হাওয়ায় গাছের মোটা একটা ডাল ভেঙে এসে পড়লো তোমার কনুই ঘেঁষে, অথবা 4 মণি সাইজের একটা বিশাল পাথর এসে গড়িয়ে পড়লো। আমি ভয়ে ভয়ে হাতটা শুরুত করে ভেতরে ঢুকিয়ে নিলাম। এতক্ষণ কি ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে আমি বসেছিলাম ভাবতেই শিউরে উঠলাম। ভদ্রলোক আশ্বস্ত করার সুরে বললেন, তবে এই বিশাল থাকতে তোমার বিশাল কোনো ক্ষতি হতো না। ইনশিওর করলেই তোমার হাত ভেঙে যাক বা কেটেই যাক, তুমি শিওর টাকা পেয়ে যেতে। তারপর বসো না যত ইচ্ছে কনুই বের করে। হাতটার ক্ষতি হবে ঠিকই, কিন্তু ইন্স্যুরেন্সের টাকায় চপটা, কাটলেটটা, জিলিপি, সিঙ্গারাটা সেও তো ওই হাতে না হোক অন্য হাতে মুখে তোলা যাবে। আমি বেশ বিরক্ত হয়ে আবার কনুই বের করে বসলাম, কোনো কথা বললাম না। ভদ্রলোক আবার বকতে শুরু করলেন। এদিকে খুব পাট হয়, জানো তো? পাট, পাট ইংরেজিতে যাকে বলে জুট। ইন্স্যুরেন্সের কাজটা ছেড়ে দিয়ে জুটের ব্যবসায় জুটে গেলাম। রূপলি আর সোনালি পাটের গাঁট গ্রামে গ্রামে ঘুরে চাষিদের থেকে কিনতাম, দিয়ে আসতাম হাওড়ার জুট মিলে। কয়েকজন বন্ধু মিলে খুব লাভ করতাম, বুঝেছ? যে দামে কিনতাম তার 4-5 গুণ দাম মিলে বেচে দিতাম। পাটের গাঁটওয়ালা না বলে আমাদের গাঁট কাটাও বলতে পারো। নিজের বোকা বোকা রসিকতায় নিজেই হে হে করে হাসলেন খানিকটা, তারপর আবার বললেন, সে ব্যবসাটাও গেল ভেস্তে। কোথা থেকে কিছু লোক এসে জুটলো, তাদের গাঁটে গাঁটে পাটোয়ারি বুদ্ধি। তারা চাষিদের থেকে আমাদের চেয়ে বেশি দামে গাঁট কিনে আমাদের থেকে কম দামে মিলকে বেচত। ওদের সঙ্গে সকলেরই বেশ মিলমিশ হয়ে গেল। অতএব আমাদের পাট ব্যবসার পাট তুলে দিতে হলো। ভদ্রলোকের বাজে বকবক ভালো লাগছিল না, কিন্তু কিছু করারও নেই। ট্রেন একইভাবে দাঁড়িয়ে আছে। আমি গম্ভীরভাবে বললাম, তার মানে আপনার পাটের ব্যবসা ডুবলো পাটে। ব্যবসাটাও বোধহয় সকলে পারে না, তাই না?
কে বলেছে তোমায়? হ্যাঁ, আরশোলার ব্যবসায় কম কামিয়েছি, তারপর ব্যাং। আরশোলার ব্যবসা সে আবার কেমন? ব্যাং শুনেছি বিদেশে কোথাও কোথাও খায়। বিদেশের নিকুচি করেছে। আমাদের নিজের দেশ থাকতে বিদেশ কেন? স্কুলে কি নিয়ে পড়েছো? হে, আগে আরশোলা নিয়ে তো পড়িনি। 11-12-এ সাবজেক্ট ছিল সায়েন্স। বায়োলজি ছিল না? সেখানে আরশোলা ব্যাং কাটোনি? তাদের পৌষ্টিকতন্ত্র দেখোনি? আমার মনে পড়ল, বায়োলজি প্র্যাকটিক্যালে কেটেছি বই কি। সেই আরশোলা আপনি সাপ্লাই করতেন? তোমাদের কলকাতার কোন স্কুল বলো? আমি স্কুলের নাম বললাম, শুনে মুখ বেঁকালেন, বললেন, না, আমরা নই। তোমাদের স্কুলে সাপ্লাই করতো ন্যাপা বক্সি। হতভাগা যেমন টিকটিকির মতো দেখতে, তেমনি তার আরশোলাগুলো না খেতে পেয়ে সুটকে পাতলা। আরে বাবা, আরশোলা ভরপেট খাবে তবে না তার পৌষ্টিকতন্ত্র পুষ্ট হবে। তাই দেখে তবে না আমাদের দেশের ছেলেরা দেশের মুখ উজ্জ্বল করবে। ব্যবসা অত সস্তার ব্যাপার নয়। আমার আরশোলার ব্যাংক কেটে কত ছেলে কত বড় ডাক্তার হয়ে গেল। এই তো সেদিন কলকাতায় এক ডাক্তারের কাছে গেছিলাম, বুকে একটা ব্যথা হচ্ছিল, চেক আপ করাতে। খুব নাম করা ডাক্তার, চেস্ট স্পেশালিস্ট, 1200 টাকা ফি। শুনেছি বাড়িতেও অনেক চেস্ট বসিয়েছে টাকা রাখার জন্যে। চেস্ট মানে সিন্ধুকও হয়, জানো তো? আমি তো তাকে চিনতে পারিনি, কিন্তু আমাকে দেখেই বলে উঠলে, স্যার, স্যার আপনি এখানে? অবাক হয়ে আমি তাকিয়ে আছি দেখে বলল, চিনতে পারলেন না স্যার? আপনার আরশোলা না পেলে আজ আমি এখানে আসতে পারতাম স্যার। আমি হে হে করে হেসে ম্যানেজ করলাম। আমাকে খুব যত্ন নিয়ে দেখলো, কিন্তু একটা পয়সাও নিল না। সেও তো ওই আরশোলার জন্যই নাকি? এই সময় ট্রেনটা দুবার ভোঁ ভোঁ ডাক ছেড়ে আড়মোড়া ভাঙল, তারপর গড়াতে শুরু করলো। আমি হাঁক ছেড়ে বাঁচলাম, কিন্তু কামরায় আলো জ্বলল না। মোবাইলে টাইম দেখলাম 9:32। ভদ্রলোক আবার কথা বলতে শুরু করলেন। আরশোলা নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে তারা আমার দু চক্ষের বিষ। অনেকেই বলে আরশোলা আবার পক্ষী, ভ্যারেন্ডা, আবার বিরিক্ষী। তাদের কথায় কোনো কান দেবে না। আরশোলা ছাড়া তোমাদের মতো ছেলেপুলেদের শিক্ষাটাই মাটি হয়ে যেত। আজ গায়েগঞ্জে যে এত ডাক্তার, তার জন্য আরশোলাদের আত্মত্যাগের কথা কি ভুলে থাকা যায়? ভদ্রলোকের গলাটা আবেগে কেমন বুঝে এলো। আরশোলা আমাদের ভবিষ্যৎ, আরশোলা আমাদের জাতীয় শিক্ষার ভিত। ভদ্রলোক কেঁদে ফেললেন কিনা অন্ধকারে বুঝতে পারলাম না, তবে গলা শুনে তাই মনে হলো। আমার মুখ ফসকে বেরিয়ে গেল, আপনার মাথা ফাথা খারাপ হয়ে যায়নি তো? আমার কথায় ভদ্রলোক এতটা রেগে যাবেন বুঝতে পারিনি। বললেন, দেখো হে ছোকরা, ছোট মুখে বড় কথা আমার একদম সহ্য হয় না। ছক্কাকে আমি তোমার নামে কমপ্লেন করব। পেট খারাপের কথা বলতে, চোখ খারাপের কথা বলতে কিচ্ছু মনে করতাম না। আমার মাথা খারাপের কি দেখলে? হে, দেখাতে পারবে আমার মাথাটা কোথায় খারাপ হয়েছে? দেখাও তো, দেখাও। ঠিক সেই সময়ই কামরার আলোগুলো জ্বলে উঠল, কিন্তু ভদ্রলোক দেখাও তো দেখাও তো বলে যা দেখালেন, তাতে আমি সব অন্ধকার দেখতে থাকলাম। আমি কোথায়? আমি আমি এখানে এলাম কি করে? কথাটা আমি বললাম, কিন্তু মনে হলো অন্য কেউ অনেক দূর থেকে বলছে, আমি শুনছি। ভুয়ো, আমি তোর পিসিমণি বলছি রে। চোখ মেলে তাকা বাবা, এ তোর কি হলো রে? ও ভুয়ো, দেখ বাবা দেখ, এ পাশে তোর পিসে মশাই, আর ও পাশে দাঁড়িয়ে মাটি আর সুটি। তাকা বাবা তাকা,
দেখো দেখি কি বিপদেই পড়লো আমার সোনা ছেলেটা। ও মা গো! আরে, এ তো পিসিমণির গলা। শুনে কিছুটা স্বস্তি পেলাম। আস্তে আস্তে চোখ মেলে প্রথমে ঝাপসা, তারপরে স্পষ্ট দেখতে পেলাম মুখগুলো। সিনেমাতে প্রায় যেমন দেখায় আর কি। পিসিমণি, পিসিমশাই, পিস্তুত দাদা মাটি আর বোন শুঁটিকেও দেখলাম। তার মানে পিসিমণির বাড়িতেই শুয়ে আছি। কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে বিছানায় উঠে বসলাম। এক গ্লাস গরম দুধ চুমুক দিয়ে খেতে খেতে বেশ আরাম পাচ্ছিলাম। পিসিমশাই সামনেই বসেছিলেন। জিজ্ঞাসা করলেন, কেমন বুঝছিস রে? কি হয়েছে রে বলতো? ভয় পেয়েছি নেই? আপনার বন্ধু বিশাল বাবু। বিশাল দা? মানে পাগলা বিশু? তুই তাকে চিনলে কি করে? আমাদের কামরায় উঠলেন তো। বিশালাক্ষীপুর ছেড়ে এসে ট্রেনটা ঘচাং করে থেমে গেল যেখানে, সেখানে। পিসিমণি আঁতকে উঠলেন আমার কথায়। পিসেমশাই কিছু বললেন না, তাকিয়ে রইলেন আমার মুখের দিকে। পিসিমণি বললেন, গো শুনছো, আমি কিন্তু গতিক ভালো বুঝছি না। তুমি এখনই বাবা তন্ত্রনাথকে ডেকে আনো। আরে থামো তো, আগে ওকে বলতে দাও। কামরায় বিশাল দা উঠলো, তারপর? খুব বক বক করতে লাগলেন। কামরাতে আর কেউ ছিল না, আলো চলে গেছিল। একা একা ঘুটঘুটটি অন্ধকারে বসে প্রথমে বেশ ভালোই লাগছিল ভদ্রলোকের কথা শুনতে, কিন্তু পরে বড্ড বাজে বকতে লাগলেন। অনেকক্ষণ পর ট্রেন ছাড়ল। তারও কিছুক্ষণ পর কামরায় আলো এলো এবং ভদ্রলোক নিজের মাথাটা, দৃশ্যটা মনে করে আবার আমার হেঁচকি উঠতে লাগলো। পিসিমণি দৌড়ে গিয়ে লোহার চাবি আনলেন একটা, আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ও ও ও বাবা ভুয়ো, এটা ধর বাবা, এটা ধরে থাক, কোনো ভয় নেই, আর মনে মনে রাম নাম জপ কর। রাম নামের কথায় মনে পড়ল, আমি একবার রাম বলে উঠেছিলাম। ভদ্রলোক শুনে খুব রেগে উঠেছিলেন। তবে কি ভদ্রলোক? পিসেমশাই আমার মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন দেখে আবার বললাম। ভদ্রলোক নিজের মাথাটা খুলে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে ধমকাচ্ছিলেন। কি বলতে চাও তুমি? আমার মাথাটা খারাপ হয়েছে? কোথায় খারাপ হয়েছে? দেখাও তো, দেখাও। আমার মাথাটা ঘুরে উঠল, সবকিছু অন্ধকার হয়ে এলো। পিসেমশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝলাম। বিশালদা আজই সন্ধ্যেতে বিশালাক্ষীপুর ছাড়িয়ে একটা লেভেল ক্রসিংয়ে তোর ট্রেনের তলাতেই কাটা পড়েছে। সেই জন্যেই আচমকা ব্রেক কষে ট্রেনটা থেমে গেছিল। তারপর বিশালদার লাশ সরিয়ে ট্রেন ছাড়তে অনেক দেরি হয়েছিল। বিশালদার লাশ পাওয়া গেছে, কিন্তু পাশে মাথাটা ছিল না। তো ট্রেন লেট হচ্ছে শুনে আমি স্টেশনে গিয়েছিলাম, সেখানেই সব শুনলাম। তারপর ট্রেনটা আমাদের স্টেশনে পৌঁছালো রাত 10টা 20-তে। খুঁজে খুঁজে তোকে আমি বের করলাম, দেখলাম অজ্ঞান হয়ে পড়ে আছিস ট্রেনের কামরায়। আমি ভয়ে রীতিমতো তোতলাতে লাগলাম। তার মানে মা, যা দেখেছিলাম সেটা সত্যি? তার মানে ওটা বিশাল বাবু? পিসিমণি হাত দিয়ে আমার মুখটা চেপে ধরলেন, বললেন, চুপ চুপ, এ সময় ওদের নাম নিতে নেই বাবা। এমন একটা দুর্দান্ত অভিজ্ঞতা যদি আমাদের হতো তাহলে কেমন হতো? আত্মারাম খাঁচাচারা হতে আর কিছু বাকি থাকতো না, তাই না? লেখক কিশোর ঘোষালকে অসংখ্য ধন্যবাদ এমন একটা হাড় হিম করা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আপনাদের গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন
আর গল্পের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না জানো। ইচ্ছে যখন গল্প তখন শুনতে থাকুন, শোনাতে থাকুন গল্প যখন তখন।